এই আজকের এই রবিবারের সম্পাদকটা একটু অন্য রকমের ইয়ে হয়, হ্যাঁ, অন্য মেজাজের হয়। সেই মেজাজ থেকে আমি এটা লেখা লিখেছি। লেখাটার শিরোনাম হচ্ছে নির্বান্ধব। বান্ধব হচ্ছে বন্ধু, আর নির্বান্ধব মানে কি? বন্ধুহীন। নির্বান্ধব মানে হচ্ছে বন্ধুহীন। বন্ধুহীনও আমি দিতে পারতাম শিরোনামটা, কিন্তু ইচ্ছে করে নির্বান্ধব দিয়েছি, কারণ নির্বান্ধব শব্দটা তত বেশি প্রচলিত। একটা শব্দ, নতুন একটা শব্দের মতো করে একটা বা অপ্রচলিত একটা শব্দ দেওয়া গেল। এটা খবরের কাগজে অনেক সময় ইচ্ছে করেই করা হয়, বাংলা ভাষার একটু একটা শব্দকে একটু আলাদা করে বন্ধুহীনই দিতে পারতাম, কিন্তু নির্বান্ধব দিয়েছি। রবিবারের সকালে ধীরে সুস্থে বিছানা ছেড়ে আয়েশ করে চায়ে চুমুক দিয়ে বাজারঘাট ও সপ্তাহভর জমে থাকা ঘর গেরস্তালির কাজ সেরে যেটুকু সময় মেলে, তখন মানুষ ভাবে বন্ধুদের কথা। ফোন হাতে তুলে মেসেজ করে, আজ বিকেলে একটু আড্ডা দিলে কেমন হয়, কতদিন দেখা হয়নি। ওপাশ থেকে হয়তো উত্তর আসে বা আসে না। হোয়াটসঅ্যাপের নীল টিকচিহ্ন জেগে থাকে সময়ে ঠাট্টা হয়ে। গড়পড়তা মানুষ কি করেন তখন? অন্য দ্বিতীয় তৃতীয় কোনো বন্ধুকে যোগাযোগ করেন, বন্ধুর বিকল্প খুঁজে নেন অন্যত্র এমন কোনো কাজে যা মন ফুরফুরে রাখবে, নাকি রবিবাসরীয় সন্ধ্যায় মন খারাপ করে বসে ভাবেন, জীবন তো এই সেদিনও এমন ছিল না, যাদের মনে হতো অত্যাগ সহন তারাও কি পাল্টে গেল এতটাই? অত্যাগ সহন শব্দটা কেউ জানো? হ্যাঁ, না, যদি শব্দটা ধরেই বলি, ত্যাগ মানে জানো, ত্যাগ, আর সহন মানে সহ্য করা। তাহলে ত্যাগ ও সহন মানে কি? যার ত্যাগ তুমি সহ্য করতে পারবে, মানে যে না থাকলে তাও তুমি সহ্য করে নেবে, আর তার বিপরীত হচ্ছে অত্যাগ সহন মানে কি? যে না থাকলে জীবনটা দুর্বিষহ। কে না থাকলে জীবন দুর্বিষহ? বন্ধু না থাকলে। সেজন্য অত্যাগ সহন খুব সুন্দর একটা শব্দ, তোমরা কাজে লাগাতে পারো এটা। তাহলে আবার লাইনটা কি? জীবন তো এই সেদিনও এমন ছিল না, যাদের মনে হতো অত্যাগ সহন তারাও কি পাল্টে গেল এতটাই? বন্ধু নামের ব্যক্তিগত সামাজিক মানসিক আশ্রয়টির ক্রমশ কমে যাওয়া কিংবা সম্পূর্ণ বন্ধুহীনতা হয়ে উঠছে 21 শতকের অভিজ্ঞান। অভিজ্ঞান মানে কি? চিহ্ন। ঠিক, এক্স্যাক্টলি। 21 শতকের অভিজ্ঞান বলছেন সমাজ মনস্তাত্ত্বিকরা, যারা সমাজের মন নিয়ে গবেষণা করেন, তারা হচ্ছে সমাজ মনস্তাত্ত্বিক। তারা বলছেন যে বন্ধুহীনতা হয়ে উঠছে আজকালকার সময়ের একটা চিহ্ন। এই ঘটনার একটা পোশাকি নামও দেওয়া হয়েছে, ফ্রেন্ডশিপ রিসেশন। বা রিসেশন শব্দটা ইকোনমিক্স থেকে নেওয়া। রিসেশন মানে হচ্ছে যখন মন্দা বলি না, মন্দার বাজার, এই মন্দার ইংরেজি হচ্ছে আসলে রিসেশন। কিন্তু এটা হচ্ছে ফ্রেন্ডশিপ রিসেশন। বন্ধু পাওয়া যাচ্ছে না চারদিকে, ফ্রেন্ডশিপ রিসেশনের মধ্য দিয়ে পৃথিবী যাচ্ছে। গবেষকেরা কাজ করছেন নানা দেশের তথ্য নিয়ে। এবছরে এক সমীক্ষায় দেখা গেছে একটিও কাছের বন্ধু নেই আমেরিকায় এমন প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা 1990 সালের পর থেকে চতুর্গুণ বেড়ে 12% হয়েছে। আর 10 বা তার বেশি কাছের বন্ধু আছে এমন মানুষের সংখ্যা কমেছে শতাংশের হারে 3 গুণ। বুঝতে পারছো? অনেক মানুষ আছে যাদের একটিও ক্লোজ ফ্রেন্ড নেই, একজনও নেই। আর বহু মানুষের 10 বা তার বেশি ক্লোজ ফ্রেন্ডের সংখ্যা ধপ করে কমে গেছে। এটা একটা সমীক্ষা হয়েছে আমেরিকা, সেখানে ভাবা হচ্ছিল কোভিড অতিমারি এসে বিশ্বজুড়ে সর্বার্থেই বন্ধুত্ব কেড়ে নিয়েছে। দেখা হচ্ছে না, অমুক তমুক কত বন্ধু, কত লোক মারা গেছে কোভিডে, বন্ধুত্ব কেড়ে নিয়েছে। কিন্তু পরিসংখ্যান বলছে বন্ধুহীনতার অসুখ ছড়িয়ে গেছে তার ঢের আগে থেকেই। আমেরিকানরা যেখানে খুব বন্ধুপ্রিয়, সপ্তাহে প্রায় 6 ঘন্টা 50 মিনিট বন্ধুর সঙ্গে কাটাতেন দশকের পর দশক ধরে। মানে কতটা সময় একজন মানুষ একজন বন্ধুর সঙ্গে কাটায় সেটাও গবেষণায় সমীক্ষায় বার করেছে ওরা। দেখা গেছে আমেরিকানরা অত্যন্ত ফ্রেন্ডলি, ফ্রেন্ডদের সঙ্গে সবসময় হ্যাং আউট করে, এবং তারা প্রতি সপ্তাহে গড়ে, একজন গড় আমেরিকান লোক
6 ঘন্টা 50 মিনিট কোনো বন্ধুর সঙ্গে কাটায়, এক বা একাধিক বন্ধুর সঙ্গে। এটা দশকের পর দশক ধরে এই স্ট্যাটিস্টিক্সে রয়ে গেছিল সময়কালটা। সেখানে 2014 থেকে 19, মানে মাত্র কয়েক বছর আগে, এই সময়কালে, মানে কোভিডের আগের 5 বছরে, সেই সময়টা কমে নেমে এসেছে সপ্তাহে মাত্র 4 ঘন্টা। মানে আগে ছিল কত? 6 ঘন্টা 50 মিনিট, এখন নেমে গেছে 4 ঘন্টা। এক হিসাবে দেখা গেছে সে দেশে, মানে আমেরিকায়, সোলো ডাইনিং বা ঘরের বাইরে রেস্তোরাঁ ক্যাফেতে একা একা বসে খাওয়ার ঘটনা গত 2 বছরে বেড়েছে প্রায় 30%। তুমি কি ইমাজিন করতে পারো তুমি একটা রেস্তোরাঁয় গিয়ে একা একা খাচ্ছ? আমরা রেস্তোরাঁয় গিয়ে কখন খাই? হয় বন্ধুরা মিলে খাই, পরিবারের লোকজন মিলে খাই, কোনো সেলিব্রেট করতে, মানে অনেকের সঙ্গে মানুষ খায়। তুমি যদি বিদেশে যাও দেখবে বেশিরভাগই মানুষ, এবং তাদের একটা অংশ বয়স্ক, কিন্তু আমাদের মধ্যবয়স্ক বা এরকম লোক আছে একা একা খাচ্ছে। এটা হচ্ছে সোলো ডাইনিং বলা হয়। এই ট্রেন্ডটা গত 2 বছরে মারাত্মক বেড়ে গেছে, প্রায় 30% বেড়ে গেছে। মানুষ একা একা বসে খাচ্ছে। এবার তুমি বলতে পারো যে না, ওই লোকটা হয়তো একা একা খেতে ভালোবাসে, সে একা নির্জনতা পছন্দ করে, সেরকম লোকও আছে। কিন্তু এটা একটা ট্রেন্ড, মানুষ খেতে সবসময় ভালোবাসে অনেককে সঙ্গে নিয়ে। এটা মানুষের একটা ইনস্টিংক্টিভ প্রবণতা, কারণ সে তো সামাজিক জীব, সে একত্রে খেতে ভালোবাসে, সে যাই খাক না কেন, এটা তার একটা সামাজিক প্রবণতা। কিন্তু সোলো ডাইনিং গত 2 বছরের হিসাবে বেড়ে গেছে অনেক, 30%। এবারে আমি আসছি আমার আসল এবং লাস্ট পয়েন্টটায়, যেটা এই সমস্যাটাকে এবার আমি, এটা আমেরিকার তথ্য পরিসংখ্যান বলছি, কিন্তু ঘরের কাছে কি অবস্থা? মানে এই আয়নাটা যদি আমরা আমেরিকার থেকে মুখ তুলে নিজেদের দিকে ফিরিয়ে দিই, তাহলে কি আমরা, এই গবেষণা এরকম সমীক্ষা ভারতে হয়েছে বলে কোনো কেউ জানে না, কিন্তু রিয়েলিটিটা তো তুমি মুখ ফেরাতে পারো না। আমেরিকা নিমিত্ত মাত্র, ভারতীয়রাও এই প্রশ্ন নিজেদের করে দেখতে পারেন, বন্ধুহীনতায় কি ভারতীয় সমাজও আক্রান্ত? বন্ধুত্বের গুরুত্ব, প্রিয় বা কাছের বন্ধুর সংখ্যা, বন্ধুর সঙ্গে সপ্তাহে বা মাসে কাটানো সময় নিয়ে ভারতে কোনো সমীক্ষা বা গবেষণা হয়েছে কিনা জানা নেই। তবে চারপাশে তাকালে যে ছবিটা চোখে পড়ে তা খুব আশাব্যঞ্জক নয়। এটা কিন্তু তোমাদের বয়সীদের জন্য ভেবে এই লাইনটা লেখা নয়, এটা ইন জেনারেল লেখা, মানে সব বয়সের স্তরের মানুষদের কথা। মানে বন্ধু তো আর শুধু ছোটদের হয় না, বন্ধু তো বড় বয়সের থাকে। ছবিটা চোখে পড়ে, যে ছবিটা চোখে পড়ে তা খুব আশাব্যঞ্জক নয়। অনেকে বলবেন এর সঙ্গে আর্থসামাজিক অবস্থানের একটা যোগ আছে। উচ্চবিত্ত মানুষের বন্ধু সংখ্যা কম, মধ্যবিত্ত শ্রেণী ও সমাজের নিচু তলায় বরং বন্ধুত্ব টিকে থাকে বেশি, এমনকি বার্ধক্য। এই সবই অতি সরলীকরণ, যতক্ষণ না বিজ্ঞানসম্মত আন্তরিক গবেষণায় তা মাপা হচ্ছে। শুধু বলে লাভ নেই, তুমি তথ্য পরিসংখ্যান দিয়ে বললে তবে একটা আইডিয়া। ওরা গবেষণা করছে, সমীক্ষা করছে আমেরিকা, সেখান থেকে তথ্যগুলো বেরিয়ে আসছে। ভারতে এরকম কোনো গবেষণা এখনো পর্যন্ত চলে। তবে রাজনীতি ও অর্থনীতি যে বয়স, লিঙ্গ, প্রজন্ম নির্বিশেষে আজকের ভারতীয়দের বন্ধুত্বে প্রভাব ফেলছে, সেই ভাবনা অমূলক নয়। অর্থনীতিবিদরা বলছেন সাব আরবান স্প্রলের কথা। এটা একটা ইংরেজি শব্দ, আমি বাংলায় লিখেছি, সাব আরবান স্প্রল। স্প্রল বানানো হচ্ছে SPRAWL, স্প্রল, সাব আরবান স্প্রলের কথা। সাব আরবান স্প্রল মানে কি? নগর ক্রমশ শহরতলি, মফস্বলের দিকে এগিয়ে বড় করে নিচ্ছে তার নিজের সীমা। আগে কলকাতা ছিল কলকাতার মধ্যে, এখন কলকাতা বারাসাত, মধ্যমগ্রাম পেরিয়ে বারাসাতে এগিয়ে এসছে, শুধু পিনকোডের দিক থেকে নয়। বড় এসব হাইরাইজ, অমুক ফ্ল্যাট, আনা তেনা, সবকিছু নগর কলকাতা গ্রাস করে নিচ্ছে, গ্রামের দিকে এসে, মফস্বলের দিকে এসে এনক্রোচ করে নিচ্ছে। তাতে কি হচ্ছে? মানুষ এখন মূল শহরে থাকতে চাইছে না। গাড়ি পার্কিং করতে পারি না, ফ্ল্যাটের জায়গা পাওয়া যায় না, চল বারাসাতের ওখানে বড় ফ্ল্যাট হচ্ছে, হাউসিং, ওইখানে গিয়ে থাকবো। এবার যে বন্ধুটা তোমার ছোটবেলা থেকে পাড়ার বন্ধু বড় হয়ে উঠেছ, সে 40 বছর পর চলে গেল বারাসাতে, তার সঙ্গে তোমার আর দেখা হবে না। মানে সে চলে যাচ্ছে অর্থনৈতিক কারণে, সে হয়তো বড় লোক হয়েছে, সে এখন একটা বড় ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারে, কিন্তু সেটা করে নিয়ে সে চলে যাচ্ছে শহর থেকে বাইরে। সুতরাং তার সঙ্গে কিন্তু সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু
দেখা, সাক্ষাৎ, কথা, মনের টান, সমস্ত কিছু কিন্তু আস্তে 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 কমতে শুরু করছে। এটার নাম হচ্ছে, অর্থনীতির দিক থেকে এটার নাম হচ্ছে সাবারবান স্প্রল। আসলে নগর বেড়ে যাচ্ছে গ্রামের দিকে, এগিয়ে যাচ্ছে মফস্বলের দিকে, কিন্তু কেউ বুঝছেন না যে নগর চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নগরের মানুষগুলো, বন্ধুগুলোও চলে যাচ্ছে সেখানে, তাদের সঙ্গে কিন্তু আর তোমার দেখা হচ্ছে না। বন্ধুরা চলে যাচ্ছে। আচ্ছা, নগর ক্রমশ শহরতলি মফস্বলের দিকে এগিয়ে বড় করে নিচ্ছে তার সীমা। বন্ধুরা চলে যাচ্ছে শহরের মধ্যে থেকেই শহর থেকে দূরে। শহরেই আছে, সে নিজেকেও কলকাতাই বলছে, কিন্তু শহরের মধ্যে থেকেই সে শহর থেকে দূরে, তার সঙ্গে তোমার আর দেখা হবে না। সমাজতাত্ত্বিকরা বলছেন আগে গ্রাম শহর নির্বিশেষে একটা থার্ড স্পেস থাকতো। হোয়াট ইজ থার্ড স্পেস? থার্ড স্পেসও একটা কনসেপ্ট। থার্ড স্পেস কি? শহরে ক্লাব, কমিউনিটি সেন্টার, পার্ক, গ্রামে খোলা মাঠ, নদীর পাড়, পুজো মণ্ডপ, এগুলো তো থার্ড স্পেস। কেন? এসব জায়গাতে অনেক মানুষ একসঙ্গে ভিড় করে। বিকেলে চল নদীর পাড়ে বসবো, চল মাঠে গিয়ে বসবো, চল ক্লাবে, পার্কে গিয়ে বসবো, ক্লাবে চলে আয়। কাজ শেষে। মানে ওই থার্ড স্পেসটা হচ্ছে মানুষের ঘর এবং মানুষের কাজ। ঘরটা হচ্ছে ফার্স্ট স্পেস, কাজের জায়গাটা সেকেন্ড স্পেস। এর বাইরে মানুষের নিজস্ব মনের সুখ দুঃখ উজাড় করে দেওয়ার জন্য একটা থার্ড স্পেস। ঘরে তুমি সব কথা বলতে পারো না, কাজের জায়গায় তো বলতে পারোই না, কিন্তু যেইখানে তুমি বলতে পারো, নিজেকে সম্পূর্ণ খোলা উজাড় করে দিয়ে, সেটা হচ্ছে থার্ড স্পেস, যেখানে কেউ তোমাকে জাজ করবে না, বা যেখানে সেই মানুষগুলো আছে যারা তোমাকে কেউ জাজ করবে না। তুমি দুটো গালাগাল দিলে যে সেটা সহজ মনেই নেবে, একটা জোক বললে যে হয়তো সেটা জোকের মতো করেই নেবে, সেখানে রাগারাগিও হবে কিন্তু কোনো মনের কোনো ইয়ে হবে না। এটা হচ্ছে থার্ড স্পেস। প্রত্যেকটা সমাজে এই থার্ড স্পেসটা থাকা খুব জরুরি। আগে শহরে গ্রামে এই থার্ড স্পেস গুলো অনেক বেশি ছিল, খোলা মাঠ থাকতো, ক্লাব থাকতো, অমুক থাকতো, চায়ের দোকানই হচ্ছে একটা থার্ড স্পেস। এখন তোমাকে ওখানে গিয়ে বললেও মেপে যোগে কথা বলতে হয়, বা মাঠটা আর নেই, বাড়ি হয়ে গেছে, নদী আর নেই, পুকুরটা আর নেই, জলা বুঝিয়ে অমুক হয়ে গেছে। সুতরাং ওইটা একটা ফিজিক্যাল স্পেস মুছে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনের একটা খোলা পরিসরও কিন্তু মুছে যাবে। তুমি তো আর গিয়ে মাঠটায় বসতে পারবে না, কারণ মাঠটাই আর নেই। তুমি কোথায় গিয়ে বসে তুমি বন্ধুর সঙ্গে কথা বলবে? বুঝতে পেরেছো? সুতরাং থার্ড স্পেস, আগে একটা থার্ড স্পেস থাকতো। শহরের ক্ষেত্রে ক্লাব, কমিউনিটি সেন্টার, পার্ক, গ্রামে খোলা মাঠ, নদীর পাড়, পুজো মণ্ডপ, যেগুলি হয়ে উঠত বন্ধুত্বের অবধারিত ও অবারিত পরিসর। ধনতান্ত্রিক মানে ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী, উন্নয়নমুখী মানে যেটা সবকিছু ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে করে, বড় বড় হাইরাইজ হতে হবে, ডেভেলপমেন্ট হবে, এবং বাজার কেন্দ্রিক অর্থনীতিতে, যেখানে সবকিছু মার্কেট কে কেন্দ্র করে চলে। মার্কেট কি চাইছে? অর্থনীতিতে